প্রতিদিনকার জীবনে আমাদের ছোট থেকে বড় নানা বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। সকালের নাস্তায় কি খাওয়া হবে, কোন সোশ্যাল গ্যাদারিংয়ে যে ড্রেসটা পরে যাব সেটা কি যথেষ্ট ফ্যাশনেবল হবে কিনা, এমন সব ছোটখাটো সিদ্ধান্ত থেকে শুরু করে রাজনৈতিক সিদ্ধান্ত, কাকে ভোট দেবেন, দুই দেশের যুদ্ধে আপনি কার পক্ষ অবলম্বন করবেন, এর সবকিছুই আপনি যে ভাবছেন যে আপনার একান্ত নিজস্ব মতামত, কিন্তু সত্যিটা হচ্ছে আপনার সাইকোলজিকেই কাজে লাগিয়ে আপনারই চিন্তাভাবনাকে খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটাই মূলত প্রোপাগান্ডার কাজ। আজকের ভিডিওতে আমরা এমন একজন মানুষের সম্পর্কে জানবো যিনি সাইকোলজি বা মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে মানুষের মতামত নিয়ন্ত্রণের কাজটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি অনেকের কাছেই একজন মার্কেটিং জিনিয়াস, আবার কেউ কেউ তাকে জানেন একজন ভীষণ কন্ট্রোভার্সিয়াল ব্যক্তি হিসেবে, কিন্তু অধিকাংশ মানুষের কাছেই তিনি একদমই অপরিচিত। তার নাম এডওয়ার্ড লুইস বার্নেস। তাকে বলা হয় ফাদার অফ প্রপাগান্ডা। বার্নেসের জন্ম হয়েছিল 1891 সালে অস্ট্রিয়ার ভিয়েনায়। 1892 সালেই তার মা বাবা তাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়। তার পরিবারেরই আরেকজন পৃথিবী বিখ্যাত মানুষ হলেন বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড। 1912 সালে তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যায় ডিগ্রি অর্জন করেন, কিন্তু প্রথম কাজের ক্ষেত্র হিসেবে তিনি বেছে নেন সাংবাদিকতাকে। শুরুতে তিনি বেশ কিছু মেডিকেল জার্নাল প্রকাশের কাজ করতেন। সেই সূত্র ধরে তিনিও তার পার্টনার একটি মঞ্চ নাটক প্রচারণার দায়িত্ব পান। নাটকটিতে প্রস্টিটিউশন, এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এইসব নানা টপিক ছিল যা তখনও আমেরিকার সমাজে যথেষ্ট ট্যাবু সাবজেক্ট। বার্নেস সেই সময় এই নাটকটা এন্ডোর্স করার জন্য জন ডি রকফেলার, ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের মতো ব্যক্তিকে কাজে লাগান। নাটকটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। নাটকটি সেই সময়ে আমেরিকার সমাজে যৌনতা বিষয়ে প্রচলিত নানা ধরনের অজ্ঞতা দূর করতে ভূমিকা রেখেছিল। পরবর্তীতে বেশ কিছুদিন থিয়েটার এবং নাটক প্রচারের পর তিনি কাজ শুরু করলেন পাবলিক রিলেশন সেক্টরে। 1917 সালে আমেরিকা জার্মানির বিপক্ষে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। সেই সময় যুদ্ধে যোগ দিলে মানুষ যাতে তাদের সাপোর্ট করে সেই জন্য নানা মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে জনমত তৈরি করার প্রয়োজন দেখা দেয়। তখন আমেরিকার সরকারের তরফে সিপিআই বা কমিটি অন পাবলিক ইনফরমেশন নামে একটি আলাদা এজেন্সি তৈরি করা হয়। এডওয়ার্ড বার্নেস সেই সময় এই প্রতিষ্ঠানে যোগ দেন। এক্ষেত্রে প্রচারণাগুলোর উদ্দেশ্য ছিল যত বেশি পরিমাণ সম্ভব মানুষের কাছে বিভিন্ন দেশপ্রেমমূলক মেসেজ পৌঁছে দেয়। একজন সাধারণ মানুষও কিভাবে যুদ্ধের জন্য প্রয়োজনীয় হয়ে উঠতে পারে, দরকারি ভূমিকা পালন করতে পারে, তা তাদের বোঝানোর চেষ্টা করা। যুদ্ধের ইতিহাস নিয়ে হিস্টোরিয়ানদের লেখা বিস্তারিত প্যামফ্লেট বিতরণ করা হয়। তারা যে মেসেজগুলো মানুষকে দিতে চাইতো তার মূল বক্তব্য ছিল জার্মানির হাত থেকে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য আমেরিকানরা এই যুদ্ধে অংশগ্রহণ করা এবং আমেরিকার মানুষজনের সেই কাজে সমর্থন জানানো কতটা জরুরি। সিপিআইকে প্রথম আধুনিক প্রোপাগান্ডা অফিস বলা হয়। বার্নেসের মতে সিপিআইতে তার কাজ ছিল মূলত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এখন প্রশ্ন হলো প্রোপাগান্ডা বিষয়টা আসলে কি? প্রোপাগান্ডা শব্দটির উৎপত্তি মূলত ক্যাথলিক চার্চ থেকে। অতীতে নন ক্যাথলিক দেশগুলোতে ক্যাথলিক ধর্মমতের প্রচারকেই মূলত প্রোপাগান্ডা বলা হতো। সহজ কথায় প্রোপাগান্ডা মানে হচ্ছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যা, অর্ধসত্য অথবা কোনো সঠিক তথ্য বা ন্যারেটিভও এমনভাবে প্রচার করা যাতে সেই বিষয় সম্পর্কে মানুষের মতামত বদলে ফেলা যায়। এক্ষেত্রে তথ্য প্রচার করার উদ্দেশ্যই হলো যাতে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক ফায়দা লোটা যায়। মনোবিজ্ঞানের গবেষণার বিভিন্ন টুল ব্যবহার করে প্রোপাগান্ডা বিষয়টাকে সায়েন্সে পরিণত করেছিলেন এডওয়ার্ড বার্নেস। পরবর্তী সময় তার বই প্রোপাগান্ডাতে এডওয়ার্ড বার্নেস কোন পদ্ধতিগুলো ব্যবহার করে ব্যাপক মাত্রায় সাধারণ মানুষের মনের উপর প্রভাব রাখা যায় তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সিগমন্ড ফ্রয়েডের মনোবিজ্ঞানের থিওরিগুলোকে তিনি ব্যবহার করেছিলেন। ফ্রয়েডের মতে মানুষ আসলে কোনো বিষয় যৌক্তিক অযৌক্তিক হিসাব করে কাজ করে না। মানুষ ইমোশনাল প্রাণী। তারা তাদের আবেগ, অনুভূতি, মনের গভীরে থাকা আকাঙ্ক্ষা দিয়ে পরিচালিত হয়। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ আসলে হার্ড মেন্টালিটি দিয়ে পরিচালিত হয়। মানুষ যেহেতু সামাজিক প্রাণী, তাই তার দলের অধিকাংশ মানুষ যা মনে করে, যা বিশ্বাস করে, সে নিজেও সেই বিশ্বাসগুলো দিয়ে প্রভাবিত হয় আর অন্য সবাইকে অনুসরণ করে কাজ করে, যার ফলে তাদের খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাদের মতামত খুব সহজেই প্রভাবিত করা যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর এডওয়ার্ড বার্নেস বুঝতে পারলেন যে যুদ্ধের সময় যে পদ্ধতিতে মানুষের মধ্যে দেশপ্রেম, স্বাধীনতা এইসব সম্পর্কিত মেসেজ সফলভাবে দেওয়া গেছে, তাহলে নিশ্চয়ই সেই একই পদ্ধতি মানুষজনের কাছে বিভিন্ন জিনিস বিক্রি করতেও ব্যবহার করা যাবে। এই সময়ে তিনি পাবলিক রিলেশন কনসালটেন্ট হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। 1920 দশকে বিচনাট প্যাকিং কোম্পানি তাকে হায়ার করে তাদের তৈরি বেকনের বিক্রি বাড়ানোর জন্য। বার্নেস বুঝতে পারেন যে তাদের তৈরি করা পণ্য বা প্যাকেজিং বা পণ্যের দাম আসলে মূল সমস্যা না। তখন আমেরিকার অধিকাংশ মানুষ সকালে খুব হালকা নাস্তা করতে অভ্যস্ত ছিল, কিন্তু বার্নেস প্রায় 5000 ডাক্তারের সাথে দেখা করে তাদের দিয়ে একটা স্টেটমেন্ট ইস্যু করালেন যে বেকন, ডিম, প্যানকেক দিয়ে সকালবেলা ভারী নাস্তা করা মানুষজনের জন্য বেশি স্বাস্থ্যকর। এই রিপোর্ট ছাপা হওয়ার পর থেকে বেকনের বিক্রি বেড়ে গেল হু হু করে। আজকের দিনে যা অল আমেরিকান ব্রেকফাস্ট হিসেবে পরিচিত, তার শুরুটা এভাবেই হয়েছিল একটা মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে।
1927 সালে তাকে লাকি স্ট্রাইক সিগারেট কোম্পানি হায়ার করে। তারা আমেরিকার মহিলাদের ভেতর সিগারেটের বিক্রি বাড়াতে চাইছিল। আমেরিকান সমাজে সে সময় মেয়েদের জনসমক্ষে সিগারেট খাওয়ার প্রচলন খুব কম ছিল। লাকি স্ট্রাইক কোম্পানির সিগারেটের প্যাকেট ছিল সবুজ রঙের, যে কালার মেয়েদের মধ্যে সে সময় খুব ফ্যাশনেবল বলে পরিচিত ছিল না। বার্নিস সিগারেট খাওয়ার ব্যাপারটাকে ফ্যাশনেবল বানানোর জন্য ফ্যাশন ডিজাইনারদের কাছে গেলেন। ফ্যাশন ডিজাইনাররা সেই বছরের ফ্যাশন শো উপলক্ষে লাকি স্ট্রাইক সিগারেটের যে সবুজ রং, সেই রং ব্যবহার করে নতুন সব ড্রেস ডিজাইন করলেন। তারপর সেই ফ্যাশন শো এর ছবি দেশব্যাপী সব পত্রপত্রিকায় ছাপানো হলো। যে রংটিকে মহিলারা পছন্দ করতো না, সেটাই সব থেকে ফ্যাশনেবল হয়ে উঠলো। এরপর শুরু হলো টর্চেস অফ ফ্রিডম ক্যাম্পেইন। সেই সময় আমেরিকান সমাজে মহিলারা নিজেদের অধিকার, স্বাধীনতা নিয়ে সচেতন হয়ে উঠছিল। তারাও চাইতো পুরুষের সমান সম্মান এবং মর্যাদা। মেয়েদের স্বাধীনতার এই বাসনাকে কাজে লাগিয়ে তিনি খবরের কাগজ, ম্যাগাজিনে বিভিন্ন আর্টিকেল ছাপিয়ে এই মেসেজ দিলেন যে সিগারেট খাওয়া আসলে এক ধরনের স্বাধীনতা। সিগারেটের নাম তিনি দিলেন টর্চেস অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার মশাল। এভাবেই বিজ্ঞাপন প্রতিবাদের ভাষাকে পণ্য বিক্রির হাতিয়ার বানায়। সেই সময় কিন্তু সিগারেট যে শরীরের জন্য ক্ষতিকর, সে বিষয়ে সমাজে তেমন সচেতনতা ছিল না। দারুণভাবে প্ল্যান করে বেশ কিছু মহিলা সিগারেট খেতে খেতে বাৎসরিক ইস্টার সানডের পদযাত্রায় অংশ নেয় সে বছর। বিভিন্নভাবে এই ঘটনাগুলোর ছবি তুলে ব্যাপকভাবে খবরের কাগজে ছাপানো হলো। বেশ কিছু ফটোগ্রাফারকে ভাড়া করা হলো ছবি তোলার জন্য। দেখতে একদম সত্যি আর ন্যাচারাল মনে হলো, পুরো বিষয়টাই ছিল প্ল্যান্ড এবং সাজানো। এরপরই আমেরিকান মহিলাদের মধ্যে সিগারেট খাওয়ার হার ব্যাপকভাবে বেড়ে যায়। এখানে উল্লেখ করা দরকার যে বার্নিস কিন্তু নিজেও সিগারেট খেতেন না। তিনি তার জীবনে যে কয়েকটা কাজের জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন, তার একটা হলো যখন তিনি ইউনাইটেড ফ্রুট কোম্পানি নামে মূলত একটা কলা কোম্পানির হয়ে পাবলিক রিলেশনের কাজ করতেন। আমেরিকান কোম্পানি হলেও ইউনাইটেড ফ্রুট কোম্পানির মূল অপারেশন সেন্টার ছিল সেন্ট্রাল আমেরিকার দেশ গুয়াতেমালায়। কোম্পানিটি ছিল গুয়াতেমালার সব থেকে বেশি জমির মালিক। প্রায় সারা পৃথিবীর কলা রপ্তানির ক্ষেত্রে তাদের ছিল মনোপলি নিয়ন্ত্রণ। তাছাড়া একটা গুরুত্বপূর্ণ পোর্টেরও নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে, যা থেকে বিপুল পরিমাণ আয় হতো তাদের। শ্রমিকদের খুবই কম মজুরি দিত তারা। 1951 সালে জাকোবো আরবেন্স গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ক্ষমতায় বসে ভূমিহীন মানুষদের মধ্যে জমি বিতরণ করেন তিনি। এর মধ্যে ইউনাইটেড ফ্রুট কোম্পানির মালিকানায় থাকা অব্যবহৃত জমিও ছিল, যা তাদের কাছ থেকে নিয়ে গুয়াতেমালার সরকার ভূমিহীনদের মাঝে বিতরণ করে। বলাই বাহুল্য, এসব উদ্যোগ ইউনাইটেড ফ্রুট কোম্পানির মোটেই পছন্দ হয়নি। তারা আমেরিকার সরকারের কাছে ব্যাপকভাবে লবিং শুরু করে। সেই সময় সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার কোল্ড ওয়ার চলছে। কমিউনিজমের প্রভাব যাতে সেন্ট্রাল আমেরিকার অন্য দেশে ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে আমেরিকা তখন ভীষণ সতর্ক। এই সময় এডওয়ার্ড বার্নিস বিভিন্ন পত্রিকায় গুয়াতেমালায় যে কমিউনিস্ট আবির্ভাব ঘটেছে এবং তা যে আমেরিকার জন্য ক্ষতিকর, সেসব বিষয়ে নানা রিপোর্ট, গবেষণা ইত্যাদি ছাপানোর ব্যবস্থা করেন। ব্যাপক লবিং এর ফলাফল হিসেবে 1954 সালে সিআইএ গুয়াতেমালার সরকার উৎখাত করতে একটি কু করে এবং জাকোবো আরবেন্সকে সরিয়ে মিলিটারি ডিক্টেটর কার্লোস কাস্টিলো আরমাসকে ক্ষমতায় বসায়। আমেরিকান সরকারের কাছে এই মিলিটারি কু ঘটানোর পক্ষে পুরো লবিংটা করা হয়েছিল এডওয়ার্ড বার্নিস ও তার প্রতিষ্ঠানের মাধ্যমে। এছাড়াও জার্মানিতে নাৎজি পার্টি চেয়েছিল বার্নিস যেন তাদের হয়ে প্রোপাগান্ডা চালানোর দায়িত্ব নেন, যদিও তিনি সে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এডওয়ার্ড বার্নিসের কর্মকাণ্ড কেউ পজিটিভ নেগেটিভ যে কোনোভাবেই দেখতে পারেন। তবে যে কোনো আপাত দৃষ্টে ভালো আইডিয়াও যখন কেউ ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক লাভের জন্য ব্যবহার করে, তখন সেটাকে আর নিছক ভালো চিন্তা বলে বিবেচনা করা যায় না। একদল মানুষ বসে বসে জনগণের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করার ফন্দি করছে, সেই ব্যাপারটাকেই বা কিভাবে প্রশ্নহীনভাবে মেনে নিতে পারে স্বাধীন মানুষ? তাই যে কোনো আইডিয়া, তথ্য বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই করে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা বিবেচনা করে সঠিক মতামত তৈরি করার দায়টা আসলে সচেতন নাগরিকদের কাঁধেই পড়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান। আশা করি সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।